দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডাকসু নির্বাচন নিয়ে ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েস অনুষ্ঠানে। আপনারা জানেন যে ডাকসু নির্বাচনের ২৮টি পদে মোট ৪৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। ডাকসুতে ৪৭০ যে প্রার্থী, সেই প্রার্থীর মধ্যে ভিপি পদে লড়ছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে লড়ছেন ১৯ জন এবং সহ সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস পদে লড়ছেন ২৫ জন। এবং এই ২৫ জনের মধ্যে ৬ জন আজ আমাদের সঙ্গে আছেন ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েসের পোডিয়ামে। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আরও ৩ জন আছে। এই ৬ জনের মধ্যে ৩ জন প্যানেলের হয়ে নির্বাচন করছেন এবং আরও ৩ জন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। আমি প্রথমেই আমাদের সঙ্গে যারা অতিথি আছেন অর্থাৎ এজিএস প্রার্থীরা আছেন, আমরা তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমার হাতের ডান দিকে প্রথমেই আছেন তানভীর আল হাদি মায়েদ, ছাত্র দলের প্যানেল থেকে তিনি এজিএস পদে নির্বাচন করছেন। এরপর আমার হাতের বাঁ দিকে আছে মোহাম্মদ মহিউদ্দিন খান, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে তিনি এজিএস পদে লড়তে যাচ্ছেন। তৃতীয়তে আছেন আমার হাতের ডান দিকে হাসিব আল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি নির্বাচন করছেন এজিএস পদে। আমার হাতের বাঁ দিকে আছেন সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে প্যানেল, সেই প্যানেল থেকে তিনি এজিএস পদে লড়ছেন। আমার সঙ্গে আছেন স্বতন্ত্র আরেক প্রার্থী এবং আমার হাতের ডান দিকে আশিকুর রহমান জিম, এবং আমার হাতের বাঁ দিকে স্বতন্ত্র আরেক প্রার্থী আছেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী। আপনাদের ৬ জনকেই স্বাগত এই প্রচারণার মাঠের এই অবস্থা থেকে আমাদের সঙ্গে এসে যুক্ত করার জন্য। দর্শক, যেটা বলছিলাম, ডাকসু নির্বাচনের প্রচারণা কিন্তু জমে উঠেছে। শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন প্রার্থীরা এবং তারা কিন্তু কি করবেন নির্বাচিত হলে সেই বিষয়গুলোও কিন্তু তারা এখন পর্যন্ত উত্থাপন করছেন শিক্ষার্থীদের কাছে। আমি সবার আগে যেতে চাই তাহমিদ আল মুদাসসির চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হয়ে যিনি নির্বাচন করছেন। আপনার কাছ থেকে শুরু করতে চাই। ৩ মিনিট সময়, আপনি যদি বলেন যে আপনাকে নির্বাচিত করলে শিক্ষার্থীরা কি পাবে এবং কেন আপনি অন্য প্রার্থীদের থেকে আলাদা হতে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। আমি তাহমিদ আল মুদাসসির চৌধুরী। আমি যেহেতু স্বতন্ত্র নির্বাচন করছি, প্রথমে আমাকে আমার একটু অভিজ্ঞতাগুলোর কথা একটু শোনার প্রয়োজন আমি মনে করছি। যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে একজন শিক্ষার্থীর যে দায়িত্বগুলো থাকে আমি সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমার ডিপার্টমেন্টের পড়ালেখা, গবেষণা, বিতর্ক এগুলোতে যেমন আমি ফোকাস ছিলাম, একই সাথে আমি বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলনগুলো ছিল সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ থেকেই নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন সহ আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনগুলোতে আমি অংশগ্রহণ করেছি। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হিসেবে যখন ছিলাম তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় এবং সেখানে আমি কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকা পালন করি এবং এরপর থেকেই ক্যাম্পাসে আরও নানা ধরনের শিক্ষার্থীদের অধিকার নিয়ে যে অ্যাক্টিভিজমগুলো আছে সেই অ্যাক্টিভিজমগুলোর সাথে নিজেকে জড়িয়ে ফেলি। আমার যেমন একজন শিক্ষার্থী হিসেবে ডিপার্টমেন্টের যেমন এক্সপেরিয়েন্স আছে, আমার গবেষণা এক্সপেরিয়েন্স আছে, এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিসে আমার এক্সপেরিয়েন্স আছে, আমার এই দেশের যে গণতান্ত্রিক আন্দোলনগুলো সেই আন্দোলনগুলোতে অংশ নেওয়ার এক্সপেরিয়েন্স আছে এবং আমি শিক্ষার্থীদেরকে এই সব কিছুর এক্সপেরিয়েন্স অনুযায়ী তাদেরকে নেতৃত্ব দিতে চাই এবং তাদের জন্য কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য যা যা করা লাগে, যে প্রাথমিক ধাপগুলো আছে সেই ধাপগুলো আমি অতিক্রম করতে চাই। আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, শিক্ষকরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং টিচিং অ্যাসিস্ট্যান্ট রাখার মাধ্যমে শিক্ষার্থীদেরকে পার্ট টাইম জবের একটা বিকল্প, টিউশনের একটা বিকল্প হিসেবে তাদেরকে গবেষণায় একটা ইনসেন্টিভ দিবে, একটা ইনিশিয়েটিভ দিবে। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা সেন্টারগুলো আছে সেই গবেষণা সেন্টারগুলোতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং রিসার্চ ফেলোশিপ অফার করার মাধ্যমে স্টুডেন্টদেরকে গবেষণায় আরও বেশি আগ্রহী এবং তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা সম্ভব, যেটি আমার প্রথম ইশতেহার। এছাড়া আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় সমস্যা হচ্ছে যখন তাদের পরীক্ষা থাকে তখন তারা টিউশনই করাতে পারে না এবং এই সময়টাতে তারা আসলে কিভাবে সারভাইভ করবে এই জিনিসটাই তারা জানে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশনের মাধ্যমে একটা নতুন ফুড ক্রেডিট সিস্টেম আনবো, যে ফুড ক্রেডিট সিস্টেমের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একটা এই ফুড ব্যবহার করে ডিজিটাল কারেন্সির মতো ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে যে ক্যান্টিনগুলো আছে সেই ক্যান্টিনগুলো থেকে খাবার খেতে পারবে। অর্থাৎ আমার ইশতেহার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্ট
খালি পেটে সে ক্লাসরুমে যাবে না, তাকে হচ্ছে খালি পেটে থাকতে হবে না। পরীক্ষার সময়গুলোতে তাকে এই দুশ্চিন্তা করা লাগবে না যে আমি আসলে না খেয়ে থাকতে হবে, না খেয়ে আমাকে পরীক্ষা দিতে হবে। এবং এই ফুড ক্রেডিট সিস্টেমটা বছরের একটা শুরুতেই প্রত্যেক শিক্ষার্থীর ওয়েবসাইটে কিংবা হচ্ছে মোবাইলের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি কাউকেই নগদ অর্থ দেওয়া হবে না, সবাই হচ্ছে তার প্রয়োজন মতো এটা খরচ করবে বছরের যে কোনো সময়, এবং এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে বাজেট তার 4% মধ্যে। এবং তৃতীয় যেটি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশনের মাধ্যমে আমাদের যত প্রক্রিয়া আছে সব কিছু হচ্ছে একটা কার্ডের মধ্যে নিয়ে আসা। আপনাকে আলাদা করে বিশ্ববিদ্যালয় ফ্যাসিলিটির জন্য ডিপার্টমেন্ট কার্ড লাগবে না, হল কার্ড লাগবে না, হেলথ কার্ড লাগবে না, লাইব্রেরি কার্ড লাগবে না। আপনি সব ফ্যাসিলিটি একটা কার্ডের মধ্যেই পাবেন। এবং যতগুলো আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিশেষ বাহিরে যে জার্নালগুলো আছে সেই জার্নালগুলোতে অ্যাক্সেস করতে পারে না মেইল দিয়ে। তো আমরা এই আইডি কার্ড এবং ইমেল আইডির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট তারা এই ধরনের যে জার্নালগুলো আছে সেই জার্নালগুলোর অ্যাক্সেসটা পাবে এবং ফ্রিতে তারা হচ্ছে বইপত্র সব কিছু পড়তে পারবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য একটা বিশেষ ফোর্স, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি মাটিকে নিরাপদ করা হবে। এগুলো হচ্ছে প্রায়োরিটি কাজের কথা বলছেন আপনি। আশিকুর রহমান জিমের কাছে যেতে চাই, আপনি কেন অন্য প্রার্থীদের থেকে আলাদা? হ্যালো, ঠিক আছে, জি শুনতে পাচ্ছেন। সবাইকে ধন্যবাদ। আমি আশিকুর রহমান জিম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে, মাস্টার্সের একজন স্টুডেন্ট এবং মাস্টারদের সুজেশন হলে আবাসিক শিক্ষার্থী। বক্তব্যের শুরুতে যমুনা টেলিভিশনকে অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে ডাকানোর জন্য, এবং সেই সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে। বক্তব্যের শুরুতে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের পিছনে একটা কলা ভবন আছে। কলা ভবন হচ্ছে এটা দোতলা। তো এই কলা ভবনকে যদি আমরা 10 তলা করতে চাই তাহলে এর তো ভিত্তি লাগবে। তো এর ভিত্তিটা যদি দুর্বল হয় তাহলে কলা ভবন যদি আমরা 10 তলা করি তাহলে কি এটা টিকবে? এটা কিন্তু টেকার কথা না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভিত্তি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি হচ্ছে 1973 সালে যে অর্ডার, সেই অর্ডারটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় 1973 সালের অর্ডারে অনেক ব্যাকলগ আছে। তো আলটিমেটলি যদি এই আমরা ব্যাকলগগুলো যদি সমাধান করতে না পারি, আমরা যে যতই কথা বলি না কেন কোনো সমস্যার সমাধান হবে না। আপনি খেয়াল করে দেখেন এই বছর ডাকসু নির্বাচন কবে হচ্ছে? আলাউদ্দিন ভাই, কবে হচ্ছে এই বছর ডাকসু নির্বাচন? এই বছর ডাকসু নির্বাচন হচ্ছে 9 তারিখ। এইটা আমাদের কনস্টিটিউশনের 8-এর ইতে বলা আছে যে ডাকসু নির্বাচন ঘোষণা করবেন ভিসি, এবং কবে হবে সেটা ঘোষণা করবে ভিসি। এটা তার একক ক্ষমতা, একক এখতিয়ার। আপনি দেখেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ভিসি নিয়োগ হয়, সেই নিয়োগ কীভাবে হয়? পলিটিক্যাল পার্টির মাধ্যমে নিয়োগ হয়। আমরা যতই চেষ্টা করি না কেন নিরপেক্ষ কাউকে আমরা ভিসি হিসেবে নিয়োগ দেবো, এটি কিন্তু আমরা পারি না। আমরা নিয়োগ দিই কাকে? পলিটিক্যাল পার্টির যে কোনো একজনরে। এখন পলিটিক্যাল পার্টির যে ভিসি সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন দিতে চায় তাহলে সে প্রথমে গিয়ে কী করবে? গিয়ে আগে জিজ্ঞেস করবে যে তার পলিটিক্যাল পার্টির প্রধানরে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন দিব কি না। যদি দেয়, যদি অনুমতি দেয়, তারপর ডাকসু নির্বাচনটা হয়। আমরা দেখেছি দীর্ঘ 28 বছর পর 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছে, আবার 6 বছর পর আবার ডাকসু নির্বাচন হচ্ছে। আপনি দেখেন প্রতি বছর আমরা ডাকসুর আলাপ দিই, প্রতি বছর সবগুলো ছাত্র সংগঠন, সব স্বতন্ত্র প্রার্থী সবাই বলতেছে প্রতি বছর ডাকসু নির্বাচন দিতে হবে, প্রতি বছর ডাকসু নির্বাচন দিবেন। কিন্তু সমস্যাটা আমাদের কোথায়? কেন প্রতি বছর ডাকসু নির্বাচন হয় না? সেই জায়গায় তো আমাদের কথা বলতে হবে। সেই জায়গায় কথা বলতে কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অর্ডার 1973 সেখানে যেতে হবে। আপনারা দেখে থাকবেন 104 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। 104 বছর। প্রতি বছর যদি একটা করে যদি বিল্ডিংও হতো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট সেটিকে থাকতো? সেটিকে থাকতো না। কিন্তু আলটিমেটলি 104 বছর পার হয়ে যাওয়ার পরেও আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট সেটার কোনো সুরাহা হয়নি। কেন হয়নি? এটার জন্য দায়ী কে? এখন দেখেন যখন ডাকসু হয়, ডাকসুতে যদি কোনো এজেন্ডা উত্থাপন হয়, সেই এজেন্ডা উত্থাপন হবে কি হবে না সেটা নির্ধারণ করে দেয় কে? ভিসি দেয়। এখন ধরেন কোনো একটা এজেন্ডা উত্থাপন হয়েছে যে আমরা এখানে একটা বিল্ডিং করব, 20 তলা বিল্ডিং। কারণ সেই বিল্ডিংয়ের জন্য যে ফান্ডটা লাগবে সেই ফান্ডটা দিবে কে? সে ফান্ড অনুমতি লাগে কার? এক্সচেকারের অনুমতি লাগে। এখন প্রথম বাধা আসছে ভিসির ক্ষেত্রে, ভিসি এজেন্ডাতে নিয়ে আসবে কি আসবে না। দ্বিতীয় আলাপ হচ্ছে এক্সচেকার অনুমতি দিবে কি দিবে না। তার মানে কি আমাদের সমস্যাটা কোথায়? 104 বছর ধরেও তো আমরা সমাধান করতে পারি নাই। তার মানে আমাদের সমস্যা হচ্ছে ভিত্তিতে। 1973 সালে যে অর্ডার, সেই অর্ডারেই সমস্যা। আপনারা লক্ষ্য করে দেখবেন
যে প্রতি আপনারা বছর কি সেটা সংশোধনের চেষ্টা করবেন? আপনি এমন কিছু বলছেন? আমি শেষ করব। আপনারা লক্ষ্য করে থাকবেন প্রতি বছর গত টার্মে আমরা কি দেখেছি, নতুন নতুন ডিপার্টমেন্ট খোলা হয়। পাবলিক হেলথ নামে একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে, খোলার পর কি হয়েছে, ওই দলের যারা মনোনীত, ওই দলের যারা পারপাস সার্ভ করে তাদেরকে নিয়োগ দেওয়া হয় নতুন নতুন করে। এই যে নতুন করে একটা ডিপার্টমেন্ট খোলা হচ্ছে, এইটা নিয়ে কোনো আলাপ আমাদের 1973 সালে যে অর্ডার সেখানে বলা নাই। আপনারা দেখে থাকবেন গত বছরের 17 জুলাই বিশ্ববিদ্যালয়ে কি হয়, বন্ধ ঘোষণা করা হয় সিন্ডিকেট মিটিংয়ে। সেই সিন্ডিকেট মিটিংয়ে আমাদের কোনো প্রতিনিধি ছিল? বিশ্ববিদ্যালয়ে যখন 15 তারিখে আমরা আক্রান্ত হই, শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আক্রান্ত হয় ছাত্রলীগের দ্বারা, সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন 17 তারিখে সিন্ডিকেট মিটিং ডাকে। সিন্ডিকেট মিটিংয়ে সিদ্ধান্ত হয় কি, যে তারা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেখানে যদি শিক্ষার্থীদের যদি কোনো প্রতিনিধি থাকতো তাহলে একটা ভয়েস আসতো কিনা সেখান থেকে? আলটিমেটলি সমস্যাটা কোথায়? আমাদের 1973 সালের অর্ডারে। তারপর দেখে থাকবেন যে আমাদের কিছু কিছু ব্যাপার আছে। আমাদের তাহমিদ ভাই একটু আগে যে কথা বললেন যে তিনি গবেষণা করবেন, তো গবেষণা করবেন। আমাদের যে 1973 সালে অর্ডার আছে, সেই অর্ডারের গবেষণা নিয়ে কোনো কিছুই বলা নাই, এবং ফান্ড কিভাবে আসবে সেই নিয়েও কোনো আলাপ দেওয়া নাই। এখন আপনি লক্ষ্য করেন, যদি আমাদের অর্ডারে গবেষণা কিভাবে হবে, ফান্ড কোথা থেকে আসবে, বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে, এই আলাপগুলো যদি না থাকে তাহলে আমরা বিশ্ববিদ্যালয়কে কিভাবে কি করব? আমার এই নির্বাচনের ইশতেহার শুধুমাত্র একটা, যে 1973 সালে যে অর্ডার আছে সেই অর্ডার পুনর্লিখন করতে হবে, কোনো ধরনের সংশোধন না। 1973 সালে অর্ডার পুনর্লিখন করতে হবে, এবং আমি নির্বাচিত হলে 1973 সালে যে এই অর্ডার, সে অর্ডার পুনর্লিখন করব, এবং এটার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় যত সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। জিম, আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই সাইফ মোহাম্মদ আলাউদ্দিনের কাছে। ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল থেকে নির্বাচন করছেন, প্রায়োরিটি কি কি থাকবে? 3 মিনিট। জি হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যমুনা টেলিভিশনের আজকে সাক্ষাৎকারে টকশোতে আমাকে ডাকার জন্য সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সমস্যাই রয়েছে। তো যতগুলো প্রাইমারি এবং মানে যতগুলো সমস্যা আমাদের সামনে ধরা পড়ে, সবগুলো সমস্যার পিছনে যে রুট যে সমস্যাটা, এই সমস্যা যখন আমরা যদি হাত দিতে না পারি তাহলে আসলে কোনো সমস্যার সমাধান হবে না। যেটা আশিক ভাই যেটা বললেন যে আমাদের আসলে অধ্যাদেশ অনেক ধরনের মানে সংকটকে জিইয়ে রাখার জন্য দায়ী, সেটাও আমাদেরও একটা প্রায়োরিটি থাকবে যে আমরা ডাকসু নির্বাচিত যদি হতে পারি, আমরা সবাই মিলে সেটাকে কীভাবে নতুন করে আরও পুনর্লিখন করা যায় সেটা আমাদেরও এজেন্ডা রয়েছে। এর পাশাপাশি আমাদের অধ্যাদেশের বাহিরেও যখন কেউ দায়িত্ব পায়, দায়িত্ব পাওয়ার পরে সেটাকে সঠিকভাবে এক্সিকিউট করার মতো কিংবা দায়িত্বশীলতার ক্ষেত্রে যেটুকু দায়বদ্ধতা রয়েছে, আমাদের স্টুডেন্ট, টিচার এবং যারা কর্তৃপক্ষ সবারই একটা গা ছাড়া ভাব রয়েছে। আমরা প্রশাসনিক ভবনে যে ধরনের হেজিটেশনগুলো আমরা ভুগি, যে দৌরাত্ম্যগুলো দেখেছি, এটা অধ্যাদেশ তাদেরকে দিয়েছে, তারপর তারা সেখানে দায়িত্বহীনতার কারণে বা দায়িত্বের প্রতি তারা দায়বদ্ধ না থাকার কারণে আমরা শিক্ষার্থীরা ভর্তি থেকে শুরু করে বের হয়ে যাওয়ার পরও সার্টিফিকেট পাওয়া পর্যন্ত আমাদের এই সমস্যাটা আমাদেরকে পোহাতে হয়। সুতরাং আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে যে প্রশাসনিক যে সকল জটিলতা এবং দায়বদ্ধতাহীনতা রয়েছে তাদের, সেগুলোকে আমরা কীভাবে সক্রিয় করতে পারি এবং সেগুলো সক্রিয় করা আমাদের প্রধান এজেন্ডা থাকবে। এরপর রয়েছে আমাদের প্রশাসনিক কর্তৃপক্ষের যে দায়বদ্ধতার বাইরেও আমাদের যারা রাজনৈতিক দল রয়েছে এবং যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করে থাকি, আমাদের সবারই একটা বাহিরের যেই রাজনৈতিক এজেন্ডাগুলো সেখানে এসে আমরা এখানে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের সবার ভিতরে একটা মানে তাড়না কাজ করে। তো এবং আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে রাজনৈতিক অস্থিতিশীলতা, এটা আমাদের অন্যতম একটা দায়ী। তা আমাদের দ্বিতীয় এজেন্ডা থাকবে যে প্রশাসনিক কাজের পরবর্তী মানে তৃতীয় এজেন্ডা, সেটা হচ্ছে এই রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে কিভাবে আমরা এই ক্যাম্পাসের জন্য রাজনীতি করতে পারি, ক্যাম্পাসের জন্য শিক্ষার্থীদের জন্য আমাদের কীভাবে কর্মকাণ্ডগুলো থাকে সেদিকে আমাদের মনোযোগ বাড়ানো, এবং হচ্ছে অস্থিতিশীলতা দূর করে কীভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো যায়, শিক্ষার্থীদের কল্যাণে আমরা কীভাবে আমরা এজেন্ডাগুলো নিতে পারি, কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে পারি, আমাদের কর্মসূচিকে পালন করতে পারি, আমাদের সেই দিকে মনোযোগ থাকবে। এরপর হচ্ছে ক্যাম্পাসের একাডেমিক এক্সেলেন্সি, এরা মারাত্মক ডাউনফল, নিচের দিকে নিম্নমুখী। আমাদের যদি এই জিনিসটাকে আমরা যদি ওভারকাম না করতে পারি তাহলে প্রতি বছর আমরা র্যাঙ্কিংয়ের তালিকা দেখব, প্রতি বছর আমরা নিচের দিকে যেতে থাকবো। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত যে বিষয়টা, এই বিষয়টার যে শুধুমাত্র ট্যাগ নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। তো সেখানে আমাদের একাডেমিক কাউন্সিল, তাদের অনেক বড় দায়বদ্ধতা রয়েছে, কিন্তু তারা সে দায়িত্বগুলো পালন করছে না। এর পাশাপাশি আমাদের টিচারদের যে ইভ্যালুয়েশন সিস্টেমটা, এটা মানে গত কয়েক বছর যাবৎ খুব বেশি অ্যাক্টিভ হচ্ছে, কিন্তু সেটাকে আমরা যেভাবে দেখতে চাচ্ছি যে আসলে
আসলে ইভ্যালুয়েশনটা কার্যকর হোক সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সেটাকে কীভাবে কার্যকর করা যায় এবং আমাদের ক্লাসে যে সিস্টেম, ক্লাস নেওয়া শিক্ষার্থীদের যেই টিচারদের যেভাবে নিলে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং শিক্ষার্থীদের কীভাবে আর মেধা কার্যকর করা যায় এবং তাদেরকে আরও অ্যাক্টিভ করা যায় কীভাবে আমরা সেদিকে আমাদের মনোযোগ থাকবে। এরপর হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভর্তি থেকে শুরু করে সার্টিফিকেট নেওয়া পর্যন্ত সব জায়গায় আমরা এখনও অ্যানালগ সিস্টেম রয়ে গেছে, যার ফলে দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো সুযোগ আমরা অনেক ডিজিটালাইজেশন করার সুযোগ থাকা সত্ত্বেও আমরা করতে পারছি না এবং সেগুলো আমাদের নেওয়ার অনেকগুলো অপশন রয়েছে, অনেকগুলো সুযোগ রয়েছে। আমরা দেখেছি আমি 2020 সালে ভর্তি হয়েছি, কিন্তু 2020 সালের ভর্তি হওয়ার পর আমি আমার কার্ড পেয়েছি 2023 সালের শেষ দিকে এসে। তো এই যে সিস্টেমগুলো, ওই সিস্টেমগুলো আমাদেরকে অনেক বেশি পোহাচ্ছে। তা আমাদের পঞ্চম এজেন্ডা থাকবে যে ক্যাম্পাসকে কীভাবে ডিজিটালাইজেশন করা যায় এবং এই জন্য যা যা করা দরকার আমরা সেটা পদক্ষেপ গ্রহণ করবো। সর্বোপরি একটা হচ্ছে যে এই ক্যাম্পাসে আমরা সবচেয়ে বলা হয় যে এখানে সকল ধর্ম মত মানে বর্ণের মতামত দর্শন চর্চা করা যায়, উন্মুক্ত অভয়ারণ্য। কিন্তু আমরা দেখেছি এখানে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে ইসলামী মূল্যবোধ চর্চাকারী যারা, এবং হচ্ছে এখানে আমরা দেখেছি সম্প্রতি যে হিজাবের উপরে বিভিন্ন আক্রমণ এসেছে, হিজাব নিয়ে যারা চলাফেরা করে তাদেরকে বিভিন্ন ধরনের কোণঠাসা করা হচ্ছে, শ্লীলতাহানির মাত্রা মারাত্মক লেভেলের আছে। তো এই যে বিষয়গুলোর প্রতি আমরা আমাদের একেবারে ক্যাম্পাসের যেই সুষ্ঠু পরিবেশ কীভাবে নিশ্চিত করা যায় এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের নিরাপত্তা সংকট, আবাসন সংকট, খাবার সংকট সবকিছু কিন্তু মোটামুটি ফুলফিল হয়ে যাবে। ধন্যবাদ যেতে চাই হাসিব আল ইসলামের কাছে, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন, বাকছাসের একজন নেতাও ছিলেন। স্বতন্ত্র হয়ে কেন লড়ছেন সেটাও তো একটা প্রশ্ন আছেই, তবে শুরুটা যদি করেন যে আপনার কাছে কি আছে যেটা শিক্ষার্থীরা আপনাকে যেই কারণে ভোট দেবে। আচ্ছা, শুরুতে যমুনা টেলিভিশনকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই বৃষ্টিমুখর পরিবেশে ওই আয়োজনটি কন্টিনিউ করার জন্য। আমি ছোট্ট একটু করে আমার অভিজ্ঞতার কথাটা শেয়ার করি। সেটা হচ্ছে 2022 সালে আমি যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি হই, এরপরে আমি মুজিব হলের আবাসিক হলগুলোতে উঠি। তো হলে ওঠার পরে আমার সামনে নেমে আসে এক কালো ছায়া, গেস্টরুম গণরুমের মতো ভয়াবহ দৃশ্য আমাকে সহ্য করতে হয়। তো গেস্টরুম নির্যাতনের কারণে আমাকে হল ছেড়ে দিতে হয়, যার কারণে আমি হলের বাইরে আমাকে অবস্থান করতে হয় এবং হলের বাইরে অবস্থান করে আমি দমে যাইনি। আমি শিক্ষার্থীদের বৈধ সিটের দাবিতে এবং ছাত্রলীগের যে গণরুম গেস্টরুম সংস্কৃতি ছিল সেই সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করেছি। বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা নিরসন এবং খাবারের মান উন্নয়নের জন্য আমি রাজপথে সংগ্রাম করেছি এবং রেজিস্টার বিল্ডিং যাতে করে ডিজিটালাইজেশন করা হয় সেই আন্দোলনে আমি সরব ছিলাম। কিন্তু তারপরেও দেখা গেছে যে তৎকালীন প্রশাসন সেই দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি। তারপরে আমি বিশ্ববিদ্যালয়ে দিল্লি আধিপত্যবাদ এবং সীমান্ত হত্যার বিরুদ্ধেও আমি সরব ছিলাম। সর্বোপরি জুলাই গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি নিজেকে পরিচয় দিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেই জায়গা থেকে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। তো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে যেই বিষয়টি আমি নিশ্চিত করতে চাই সেটা হচ্ছে যে নিয়মিত ডাকসু নির্বাচন না হওয়ার কারণেই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনগুলোর আধিপত্য গড়ে ওঠে এবং দেখা যায় যে কি হল দখল করে একদম গেস্টরুম গণরুমের মতো সেই কালচারটা আবারও ফিরে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আমার যেটা দাবি থাকবে শিক্ষার্থীদের প্রতি, আমি যেটা কমিটমেন্ট করতে চাই সেটা হচ্ছে আমি নির্বাচিত হই বা না হই, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে আরও 2 বছর অধ্যয়ন করার সুযোগ পাবো, তো সেক্ষেত্রে আমি 2026 সালের সেপ্টেম্বরের পূর্বেই ডাকসু নির্বাচন আদায় করার জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করব। এছাড়া আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা 3 আগস্ট ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং গণহত্যার তারা সম্মতি দিয়েছে এবং বৈধতা উৎপাদন করেছে। সেই সকল শিক্ষকরা বিভিন্ন ডিপার্টমেন্টে শিক্ষার্থীদের দ্বারা বয়কট হয়েছে, কিন্তু তারা বিচারের মুখোমুখি এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে না এই বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো এই সকল শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীরা কী শিখবে? এই সকল শিক্ষার্থীদের কাছ থেকে তো শিক্ষার্থীরা ভালো কিছু প্রত্যাশা করতে পারে না। সুতরাং এই সকল শিক্ষার্থীদেরকে বিচারের মুখোমুখি করাটাও কিন্তু এই মুহূর্তে জরুরি হয়ে পড়েছে। তারপরে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সকল সমস্যাগুলো আমরা দেখতে পাই, এই সমস্যাগুলোর মূলে যেটা রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক আধিপত্য। আমরা দেখতে পাই যে ক্ষমতাসীন দল, কোন একটা দল যখন ক্ষমতায় বসে যায় তখনই বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনিক পদগুলো রয়েছে, ভিসি, প্রক্টর, প্রভোস্ট সহ সকল প্রশাসনিক পদে তাদের দলীয় আস্থাভাজনদেরকে নিয়োগ দেয়, যার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক একটু দূরত্ব হয়ে ওঠে এবং কেন যেন একটা প্রতিপক্ষের ভূমিকায় থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না নিয়ে তারা সেই দলীয় আস্থাভাজন, যাতে করে তারা আরও বেশি দলের প্রতি নিবেদিত প্রাণ থাকতে পারে, সেই লক্ষ্যে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়। আমরা বিগত সময়ে দেখতে পেয়েছি যখন ছাত্রলীগ গেস্টরুমে শিক্ষার্থীদেরকে নির্যাতন করতো, সেই নির্যাতনে যখন আমরা বিচার চাইতে যেতাম, হলের প্রভোস্ট বলতো যে এখানে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, তারা সরাসরি অস্বীকার করতো। তারা ওই তাদের দলকে
তারা তাদের দলের যাতে করে কোনো প্রকার সুনাম ক্ষুণ্ণ না হয় সেই জন্য তারা সর্বোচ্চ ধরনের মিথ্যাচার করে যেত এবং শিক্ষার্থীদেরকে নির্যাতন করে যেত। এই ফ্যাসিবাদী ব্যবস্থাটা যাতে করে আর কখনো করে না ওঠে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে যে সকল প্রশাসনিক পদ রয়েছে সে সকল প্রশাসনিক পদে যাতে করে রাজনৈতিক আধিপত্যের মাধ্যমে নিয়োগ না দেওয়া হয় এবং শিক্ষার্থীদের মতামতের যাতে অন্তর্ভুক্তি করা হয় সেই লক্ষ্যে আমি কাজ করে যাব। আরেকটা বিষয় সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি না তেমন কোনো কাজ হয়েছে। এখন আমরা দেখতে পাই যে পতিত স্বৈরাচারের যে কালচারাল সেক্টর এবং ইন্টালেকচুয়াল সেক্টর রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভ। সো সেই জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থানের কোনো ডকুমেন্টেশন এই বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারেনি। সো আমাদের হল পাড়ার একটা ঘটনা রয়েছে, আমাদের সায়েন্সের ওই দিকের হলগুলোতে ঘটনা রয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্থানেই কিন্তু আমাদের স্মৃতি বিচরিত রয়েছে। তো জুলাই গণ অভ্যুত্থানের প্রতিটি ঘটনার নিরপেক্ষ ডকুমেন্টেশন এটা করাটা জরুরি এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ যাতে করে জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় কি ভূমিকা রেখেছে এবং বাংলাদেশের প্রতিটি সংগ্রামে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বাগ্রে ভূমিকা রেখেছে। তো সেই বিষয়গুলো হওয়াটা জরুরি। আর এই বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত, এই বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে আমাদের যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হাসিব, উই গট ইউর পয়েন্টস। এর আগে আমাদের সঙ্গে 4 জন এজিএস প্রার্থী তারা তাদের যে পরিকল্পনা নির্বাচিত হলে কি করবেন, কোনগুলো প্রায়োরিটি হবে এই বিষয়ে বলেছেন। এখন আমাদের সঙ্গে বলবেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন খান। 3 মিনিট। জি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমরা যখন ডাকসু নিয়ে আলাপ করছি এক্ষেত্রে আমরা প্রত্যেকেই আমাদের নিজের পরিকল্পনাগুলো বলার চেষ্টা করছি। মিডিয়াতে শিক্ষার্থীদের সাথে যখন আমরা যাচ্ছি তখন সব জায়গাতেই, কিন্তু এই স্পেসিফিক বিষয়গুলোর বাইরে গিয়েও ঠিক কী কারণে ডাকসু ফাংশনাল হয় না বা ডাকসু নিয়মিত হয় না এই আলাপ যখন আমরা করব তখনই কেবলমাত্র ডাকসুর যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল হতে পারে। দেখুন, আমরা যখন ডাকসু নিয়ে কথা বলছি তখন আমরা একটা প্রান্তিক পর্যায়ে চলে যাই। কেউ আমরা বক্তব্য দিচ্ছি যে ডাকসুকে শুধুমাত্র একাডেমিক কার্যক্রমের একটা অংশ হিসেবে আমরা এস্টাবলিশ করব এবং এখানে শুধুমাত্র একাডেমিক বা কারিকুলার অ্যাক্টিভিজম হবে। আবার এটা সরাসরি কেউ না বললেও আমাদের কার্যক্রমে এটা প্রকাশিত হচ্ছে যে আমরা এটাকে সরাসরি একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন সহ এমন একটা বডিতে পরিণত করব যেটা শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে। কিন্তু এই দুই প্রান্তিক অবস্থানের কোনোটাতে আমাদের যাওয়ার সুযোগ আসলে নেই। কেন নেই সেটার আলোচনা পরে করব আমি, কিন্তু আমরা থাকতে চাই মাঝামাঝি একটা জায়গায়। কেন নেই সেটাতে যদি আসি, দেখুন ডাকসুর সাথে এই দেশের যে রাজনীতির সম্পর্ক সেই সম্পর্ক অনেক আগে থেকে, অর্থাৎ এই ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তারা দেশীয় রাজনীতিতে জাতীয় রাজনীতিতে তারা ভূমিকা রেখেছেন। ফলে আমরা যদি এটা অস্বীকার করে ফেলি তাহলে আমরা এই সমস্যাকেই বরং আইডেন্টিফাই করতে পারবো না। দ্বিতীয়ত, এইটাকে আমরা যখন শুধুমাত্র রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করি তখন এই ডাকসুকে ফাংশনাল করা যায় না, কারণ শিক্ষার্থীদের স্বার্থের চাইতে আমার দলীয় এজেন্ডা বড় হয়ে ওঠে। আমাদের প্রস্তাবনা হচ্ছে, আমার ব্যক্তিগত প্রস্তাবনা হচ্ছে যে আমরা এই দুই প্রান্তিকতাকে অ্যাভয়েড করে আমরা একটা মাঝামাঝি জায়গায় ডাকসুকে নিয়ে আসতে চাই, যেখানে অবশ্যই জাতীয় রাজনীতি থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোর ব্যাপারে শিক্ষার্থীরা সচেতন থাকবেন এবং একই সাথে তারা জাতীয় রাজনীতির ব্যাপারে যে মতামত সেই মতামতগুলোও এখান থেকে দিতে পারবেন, তারা তাদের মতামতগুলো প্রকাশ করতে পারবেন এবং একই সাথে শিক্ষার্থীদের যে স্বার্থ সেই স্বার্থ রক্ষার ভয়েস হিসেবে কাজ করবেন। এই মৌলিক সমস্যায় যদি আমরা ফোকাস করতে না পারি, আমরা যে কমিটমেন্টগুলো দিচ্ছি, যেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি, আসলে ডাকসুর বর্তমান যে কাঠামো এই বর্তমান কাঠামোতে আসলে সেইটা কতটুকু করা যাবে সেইটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই জানেন, কারণ ডাকসুর যে নির্বাহী ক্ষমতা সেই নির্বাহী ক্ষমতায় একজন নির্বাচিত প্রতিনিধি কতটুকু করতে পারেন সেটার জবাব তারা দিবেন। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথায় আসি, দেখুন আমি একটা ব্যালেন্সের কথা বলেছি, দুই প্রান্তিকতা অ্যাভয়েড করে। আমি ব্যক্তিগতভাবেও চেষ্টা করেছি এই ব্যালেন্সটা ধরে রাখার জন্য। আমি দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদ বিরোধী অ্যাক্টিভিজমের সাথে যুক্ত, যারা আছেন আমার সহ আলোচক যারা আছেন তারা অবশ্যই জানেন, এবং একই সাথে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে আমি একাডেমিতে কাজ করার চেষ্টা করি, এখনও সম্পৃক্ত রয়েছি এবং ভবিষ্যতেও সম্পৃক্ততা থাকবে। ফলে যে সমস্যাগুলো দেখা যায় গবেষণার ক্ষেত্রে, একাডেমিয়াতে কোন সমস্যাগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন একটা পরিপূর্ণ একাডেমি হয়ে উঠতে পারেনি, কেনই শুধুমাত্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, এই জায়গা থেকে আমার কাজ করার সুযোগ আছে। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে রিসার্চ করতে গিয়ে কোন জায়গায় সমস্যাগুলো হয়, একাডেমিক যে এক্সেলেন্সি সেইটা অর্জন কেন অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীরা
বড় একটা স্বপ্ন নিয়ে আসেন যে তার একাডেমিক এক্সেলেন্সি থাকবে, তার ক্যাপাসিটি বিল্ডিং হবে, কিন্তু দিন শেষে দেখা যায় যে তারা এমন একটা গতানুগতিকতায় জড়িয়ে যান যেটার মাধ্যমে তাদের যেই স্বপ্ন সেই স্বপ্নটা বাস্তবায়ন করা সম্ভব হয় না। এবং এই গতানুগতিকতার একমাত্র দায়ভার হচ্ছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের, যারা হলকে এমন একটা অবস্থায় রেখেছে যেখানে গতানুগতিকতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ক্লাস করতে যাই সে সময় আমরা দেখি যে প্রায় 20 বছর আগের তৈরি করা স্লাইড দিয়ে ক্লাস হচ্ছে। ফলে এই গতানুগতিক একটা সিস্টেমের ভেতরে ঢুকে আসলে যে স্বপ্ন দেখি আমরা, শিক্ষার্থীরা যে ইনোভেটিভ একটা দেশ গড়ার স্বপ্ন দেখেন সেটা বাস্তবায়ন করা সম্ভব না। ফলে আমরা মনে করি যে দুই প্রান্তিকতা থেকে সরে এসে আমরা নির্বাচিত হলে আমরা একটা ব্যালেন্স করার চেষ্টা করব। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। তানভীর আল হাদি মায়েদ ছাত্রদল প্যানেলের এজিএস প্রার্থী, আপনার কাছে যেতে চাই। আপনারা আজকে 10 দফা ইশতেহারও ঘোষণা করেছেন কিছুক্ষণ আগে, সেই জায়গা থেকেই যদি বলেন যে আপনাদেরকে কেন ভোট দিবে এবং ভোট দিলে কি কি পাবে শিক্ষার্থীরা। ধন্যবাদ যমুনা টিভিকে। আজকে কিছুক্ষণ পূর্বেই আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করেছে, 10 দফা ইশতেহার, এবং ইশতেহার মাধ্যমে আমাদের যে চিন্তা ডাকসু নিয়ে, ক্যাম্পাস নিয়ে, তার পূর্ণ প্রতিফলন ঘটেছে। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুকে যেভাবে দেখতে চায় তারই একটা প্রতিফলন ঘটেছে এই ইশতেহারে। আমি তানভীর আল হাদি মায়েদ, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় 71 হল ছাত্রদলের আহ্বায়ক এবং জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত কেন্দ্রীয় প্যানেলে আমি এজিএস পদে নির্বাচন করছি। আমার যে সংগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে 6 বছর পূর্বে 2019 সালে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি, সেই সময়েও একটা ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়। তখনকার সময়ে আমরা ছিলাম সবচাইতে নবীনতম ব্যাচ এবং আমাদের ক্যাম্পাসের বয়স ছিল মাত্র 2 থেকে 2.5 বছর। সেই পরিস্থিতিতে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি শুরু করি এবং ছাত্রলীগের কর্মীরা আমাকে হল থেকে বিতাড়িত করে। দীর্ঘ 5 বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে অবস্থান করতে পারিনি। ক্যাম্পাস আমার জন্য ছিল সম্পূর্ণ নিরাপদ। সেই পরিবেশে দাঁড়িয়ে আমি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য কথা বলেছি, শিক্ষার্থীদের অধিকারের জন্য কথা বলেছি, শিক্ষার্থী নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছি, ছাত্রলীগের নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছি। সেই পরিক্রমায় শেষ পর্যন্ত 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে অংশগ্রহণ করি এবং আমার সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারপর আমাদের 5 আগস্ট পরবর্তী সময়েও ক্যাম্পাস ভিত্তিক যে রাজনৈতিক ধারা ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের সেন্টিমেন্ট এবং নিজস্ব রাজনৈতিক চিন্তাভাবনাকে একত্রে করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের মন জয় করার চেষ্টা করি। আজকে আমাদের যে প্যানেল 27 জনের প্যানেল, সেখান থেকে আমাদের যে 10 দফা ইশতেহার, সেই ইশতেহারের প্রথমেই বলা হয়েছে গবেষণাকে প্রাধান্য দেওয়ার বিষয় এবং সর্বশেষ বলা হয়েছে ডাকসুকে ক্ষমতায়িত করার বিষয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণার যে দুর্বল অবস্থান, সেই দুর্বল অবস্থানের জন্য আমাদের ক্যাম্পাসগুলোর রাজনীতি অনেকাংশে দায়ী। কারণ শিক্ষক, ছাত্র এবং কর্মজীবীদের যে রাজনৈতিক কার্যক্রম, সেই কার্যক্রমের কারণে আমাদের একাডেমিক ক্যাম্পাস অনেকটাই বিঘ্ন হয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচিত প্যানেল থেকে যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অর্ধশতাধিক গবেষণা কেন্দ্র রয়েছে, সেই গবেষণা কেন্দ্রগুলোকে আর শক্তিশালীভাবে সাজানো হবে, শিক্ষার্থীদের গবেষণার অংশীদার করা হবে। আমাদের পার্শ্ববর্তী ক্যাম্পাস বুয়েটে যেভাবে শিক্ষার্থীদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের প্রথা চালু আছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেই প্রথা চালু করার ব্যবস্থা করব। আমাদের ক্যাম্পাসে নারীদের নিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই সব সমস্যাগুলোকে লক্ষ্য করেছে। আমরা আমাদের নারী হলগুলিতে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর আসল সমাধান করতে চাই। আমরা জানি আমাদের প্রতিদ্বন্দ্বী যে প্রার্থীরা আছেন সবাই আবাসন এবং হল সংসদের হলের সিটের সমস্যার সমাধান করতে চাই। এটা নেতা হিসেবে, একজন দায়িত্বশীল কর্মী হিসেবে সবার দায়িত্বের মধ্যেই পড়ে। এর বাইরেও আমরা বিশেষ কিছু ছোটোখাটো সমস্যার সমাধান করতে চাই, যেগুলো নারী শিক্ষার্থীদের তাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, তাদেরকে মুক্ত চিন্তার দিকে এগিয়ে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নারী হলগুলোতে ফ্লোর লকিং সিস্টেম চালু আছে। আপনারা জানেন, রাত নির্দিষ্ট সময়ের পরে তাদেরকে ফ্লোরে বন্ধ করে দেওয়া হয়, একটা জেলখানার মতো। আমরা সেই ফ্লোর লকিং সিস্টেম বন্ধ করে দিতে চাই। আমাদের একজন বৈধ নারী শিক্ষার্থী অনাবাসিক হওয়ার কারণে নিজ হলেই প্রবেশ করার কোনো অনুমতি পান না, বিশেষ কারণ ব্যতীত। এই ধরনের কোনো অবৈধ অযৌক্তিক পদ্ধতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু থাকতে পারে না। একজন নারী শিক্ষার্থী চাইলেও অন্য কোনো নারী হলে যে কোনোভাবেই হোক প্রবেশ করতে পারেন না। ছেলেদের বেলায় এই ধরনের কোনো সমস্যায় আমাদের পড়তে হয় না। আমরা সেই সমস্যাগুলোকে সমাধান করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংক্ষেপ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ এবং সেগুলোকে শিক্ষার্থীদের কাছে কার্যকরীভাবে নিয়ে যাওয়ার জন্য ডাকসুকে যে শক্তিশালীভাবে গঠন করা উচিত, সেই গঠন করার প্রধান
অন্তরায় হচ্ছে ডাকসুর গঠনতন্ত্র, এবং সেইখানে আমাদের 73-এর অধ্যাদেশ অনুযায়ী ডাকসুতে যে ক্ষমতা দেওয়া হচ্ছে সেটা অত্যন্ত অপ্রতুল এবং অকার্যকর, এবং আমরা ভয়েস ব্যতীত শিক্ষার্থীরা যার প্রতিনিধি নির্বাচিত হবে তারা ভয়েস ব্যতীত আর কোনো কাজ করার মতো শক্তিশালী নয়। আমরা আমাদের সংস্কার প্রস্তাবে ডাকসুর ভিপি পদকে প্রদান না করে সভাপতি পদকে প্রদান করার অনুরোধ জানিয়েছিলাম, যাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেইখানে নিয়মতান্ত্রিকভাবে প্রধান না হন। যেহেতু শিক্ষার্থীরা যদি ওই সংগঠনের প্রধান হতে পারে তাহলে তারা কাজ করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমরা নিয়মিত ডাকসুর কথা বলেছি। ডাকসুকে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনারা জানেন অনেকেই গণরুম গেস্টরুম নিয়ে কথা বলেছেন, এবং গণরুম গেস্টরুম ফিরে আসার যে ভয় তাদের মধ্যে রয়েছে, সেই ভয় দূর করার জন্য গণতান্ত্রিক পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই গণতান্ত্রিক পরিবেশ যদি বিদ্যমান রাখতে হয় তাহলে আমাদের একাডেমিক ক্যালেন্ডারের আওতায় ডাকসু নির্বাচন আয়োজন করতে হবে। সেই আয়োজনের দাবি আমরা জানিয়েছি, এবং আমরা এমনভাবে আমাদের 10 দফা ইশতেহার ঘোষণা করেছি যে ডাকসু রিয়েলি ডাকসু উইল বি এ স্টুডেন্ট ভয়েস, এবং আমাদের আজকের আলোচনার মোটোর সাথে সেটা অনেকটাই সামঞ্জস্যপূর্ণ হবে। এই যে এই বিষয়গুলোই আনছে, বিশেষ করে সবার কাছে একটা বিষয় কমন, ডাকসুর গঠনতন্ত্রের জায়গাটি। আচ্ছা, আমরা তো প্রার্থীদের কথা শুনলাম, এবার আমরা একটু ভোটারদের কথা শুনতে চাই। যাদের ভোটে নির্বাচিত হবে এই ডাকসুর প্রতিনিধিরা, আমাদের সঙ্গে একজন নারী শিক্ষার্থী আছেন, আপনার কি প্রয়োজন সেটাও বলতে পারেন, অথবা যদি আপনার প্রার্থীদের কারো কাছে স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে সেটাও করতে পারেন। আচ্ছা, আমার কোয়েশ্চেনটা হচ্ছে শিবিরের ভাইয়ার কাছে। তো নারীদের পোশাকের স্বাধীনতা, এই বিষয়টা এখন খুব আলোচিত হচ্ছে। তো নারীদের পোশাকের স্বাধীনতা নিয়ে আপনাদের কোন অবস্থানে আপনারা আছেন, বা আপনারা নির্বাচিত হলে কোন অবস্থানে থাকবেন, সেটাই আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য, এবং আমিও একই সঙ্গে মহিউদ্দিনকে আরেকটি প্রশ্ন যোগ করতে চাই। সেটি হচ্ছে যে গতকালও একজন শিক্ষার্থী এরকম প্রশ্ন করেছিলেন, আমরা যেটা দেখলাম, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে কমেন্ট বক্সে মোটামুটি ব্যাপকভাবে হেনস্থা করা হয়েছে। এই জায়গাটা হচ্ছে নারীদের যে নিরাপত্তার যে বিষয়টি সবাই মোটামুটি বলতে চায়, সেখান থেকেও আসবে। আমরা আরেকজন শিক্ষার্থী অর্থাৎ ভোটারের কাছ থেকে প্রশ্ন নিতে চাই। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটা করবেন। আসসালামু আলাইকুম, আমি সাদিকুল ইসলাম মাসুম, 24 সেশন অ্যারাবিক ডিপার্টমেন্ট। আমার প্রশ্নটি হচ্ছে মায়েদ ভাইয়ের কাছে। ডাকসু প্রতি বছর হওয়া আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা মৌলিক অধিকার। দেখা যাচ্ছে আপনারা বিভিন্নভাবে 90-এর ডাকসুতে ফিরে যেতে যাচ্ছেন, যে কারণে যে নির্বাচনকে বিভিন্ন শিক্ষার্থীরা তৎকালীন বলেছে পূর্ণরূপ করেছে ডাকাতের কবলে সুশাসন ডাকসুকে। 90-এর ডাকসুতে দেখেছি আপনারা জয়ী হওয়ার পর সিস্টেমে দীর্ঘ 28 বছর ডাকসু অফ করে দেন, এবং আপনাদের হাত ধরে গণরুম গেস্টরুম চালু হয়। এইবারে যদি আপনাদের প্যানেল জিতে যায় তবে ডাকসু কি আবার 28 বছরের জন্য অফ হয়ে যাবে? এক। দ্বিতীয়ত হচ্ছে আবার আপনাদের হাত ধরে কি গণরুম গেস্টরুম চালু হতে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমরা প্রথম যে প্রশ্ন করেছিলেন আমাদের একজন নারী শিক্ষার্থী, সেই প্রশ্নের উত্তরে যেতে চাই। মোহাম্মদ মহিউদ্দিন খান, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী। প্রশ্নটি ছিল নারীর পোশাকের স্বাধীনতা এবং নিরাপত্তা নিয়ে। জি ধন্যবাদ। দেখুন, কোশ্চেন যেহেতু লোডেড, আমাকে একটু সময় দিতে হবে। এবং ছাত্র শিবির কি, এই পরিচয় বিনির্মাণের সুযোগ আমরা পাইনি গত 16 বছর ধরে। ছাত্র শিবির কি সেটার পরিচয় বিনির্মাণ করেছে আমাদেরকে যারা ডিহিউম্যানাইজ করেছে তারা। ফলে এ ধরনের বেশ কিছু মিথ রয়েছে, যে মিথগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, যে আসলে ছাত্র শিবির কি সেটাকে তারা নতুন করে উপস্থাপন করেছে। কিন্তু আমরা যখন কাজ করার সুযোগ পেয়েছি, আপনারা কি গত 1 বছরে এই ক্যাম্পাসে ছিলেন, কেউ কি ছাত্র শিবিরের দ্বারা হ্যারাসড হয়েছেন? কোনো নারী শিক্ষার্থী? আমি এই প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে। যেহেতু গত 1 বছরে আপনারা সরাসরি কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হননি কোনো ছাত্র শিবিরের কোনো অ্যাক্টিভিস্টের দ্বারা, অর্থাৎ আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের দ্বারা তো কেউ হ্যারাসড হবেন না, বরং সেফ ক্যাম্পাস তৈরি করার জন্য আমরা কাজ করে যাব, যে কমিটমেন্ট আমরা শুরু থেকে দিয়ে আসছি। দ্বিতীয় যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে যে ফেসবুকে যেই বট আইডি দিয়ে বিভিন্নভাবে কমেন্ট করা এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা। দেখুন, এটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জুরিসডিকশনের ভেতরে পড়ে না, কিন্তু আমি আমার সংগঠনের জায়গা থেকে ক্লিয়ার করছি। আমরা 2টা লেয়ারে বারবার এটার জবাব দেওয়ার চেষ্টা করেছি। প্রথমত, যদি কেউ এটা সরাসরি আমাদের সাথে জড়িত হয় আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব, আমরা বেশ কিছু ক্ষেত্রে নিয়েছি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি পয়েন্ট অফ অর্ডারে জিম কিছু বলতে চাচ্ছে, আমরা জিমের অডিওটাতে যাই। আপনাদের যে মানুষজন এগুলো করে, জিমের অডিওটা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন, আমরা তো দেখেছি এগুলো। দেখুন, এটা স্পষ্ট, গতকালও এই অভিযোগের জবাব দেওয়া হয়েছে, এবং স্পষ্ট করে আমরা বলছি যে এই অভিযোগ অসত্য, এবং এই অভিযোগ অসত্য এবং সেদিন যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার সাথে আজকে যে সহ আলোচক আছেন তাহমিদ আল মুদ্দাসির, তিনিও সেখানে ছিলেন। তিনিও এই ঘটনায় সরাসরি
এটা সাক্ষ্য দেবেন যে সেইখানে SM ফরহাদ ঠিক কী কারণে গিয়েছিলেন। ফলে আমরা স্পষ্ট করে বলতে চাই যে অভিযোগ আমাদের এখানে দেওয়া হচ্ছে এবং প্রশাসন এটা ক্লিয়ার করবে, ফুলের মালা দিয়ে বর্ণনা এটা ক্লিয়ার করবে যে ঠিক কী কারণে সেখানে উপস্থিত ছিলেন। আমি শেষ করি, আমাকে উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে, দেখুন আমরা দুইটা লেয়ারে বলেছি যে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দেশীয় আইনে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, ভিকটিমরা যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং আইনগত যদি কোনো পদক্ষেপ নেন, আমরা সেখানে সহায়তা করব। আমরা কি দেখতে পেয়েছি যে কমেন্টে সে শিবির হিসেবে নিজেকে উপস্থাপন করছে, কিন্তু আমরা যখন প্রোফাইলে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে ছাত্র দলের যিনি ভিপি পদপ্রার্থী তার প্রচারণার পোস্ট শেয়ার করা হচ্ছে, অর্থাৎ এটা সম্পূর্ণ ফ্রেমিং। এবং আমরা এই জিনিসটা দেখেছি, এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে ছাত্র দলের বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এবং পরবর্তীতে আবার ক্ষমা তাকে চাইতে হয়েছে। আপনি বিশ্ববিদ্যালয় লেভেলের ছাত্র শিবিরের একজন নেতার ব্যাপারে এই এলিগেশনটা নিয়ে আসেন। আমরা সরাসরি এটা দেখেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য সচিব কুরুচিপূর্ণ ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং ভিসিকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেছেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কোনো নেতৃত্বস্থানীয় ব্যক্তির এ ধরনের কমেন্ট দেখাতে পারবেন? এটা পারবে না। অর্থাৎ যেই দলের নেতা এ ধরনের কমেন্ট করতে পারেন, তাদের কর্মীরা এ ধরনের কমেন্ট করতে পারেন এবং ফ্রেমিংয়ের মাধ্যমে কমেন্ট করতে পারেন। আমি এটা মনে করি এবং আশা করি আপনারা আমাদের জবাব পেয়ে গেছেন। ওই ঘটনার সঙ্গে মুদাসসিরকে বলা হচ্ছিল, মুদাসসিরের কিছু বলার আছে কিনা আচ্ছা ফুলের মালার বিষয়ে? হ্যালো, আচ্ছা এইখানে আমার কাছে মনে হচ্ছে দুটো বিষয় মিলিয়ে ফেলা হয়েছে। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অর্ণব, আরেকটা হচ্ছে চট্টগ্রামে লাথি দেয়া এক নারীর কথা, যাকে হচ্ছে ফুল দিয়ে বরণ করা হয়েছিল, যার সাথে হচ্ছে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল। এখানে অর্ণবের ব্যাপারে যেটি হয়েছে সেখানে হচ্ছে তখন রমজান মাস চলছিল, রাত 2টার সময় রমনা জোনের ডিসি মাসুদ ভাই আমাকে কল দিয়েছিলেন এবং শাহবাগ থানার ওসি উনি আমাকে কল দিয়েছিলেন। তো সেখানে আমাকে ডাকার উদ্দেশ্য ছিল সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট এবং এর পাশাপাশি বিভিন্ন যারা নিজেদেরকে তাওহিদি জনতা হিসেবে ট্যাগ করে এরকম কিছু মানুষ তারা সেখানে উপস্থিত ছিল। তো তারা হচ্ছে তখন অর্ণবকে জেলখানা থেকে ছুটিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, যে তারা সেখানে অর্ণবকে থাকতে দেবে না। তখন অর্ণবের বাবা সহ সেখানে আরও কয়েকজন উপস্থিত ছিল। আমি তাদের সাথে কথা বলি এবং তাদেরকে জুডিশিয়াল প্রসেসে যেতে বলি এবং এখানে আমার ভূমিকা ছিল কিংবা হচ্ছে এখানে পরবর্তীতে SM ফরহাদ আসেন, আমি তখন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক। তো সেই হিসেবেই সেই পদাধিকার বলেই এবং আমাকে একজন ছাত্রনেতা হিসেবেই সেখানে ডাকা হয়েছিল। তো সেখানে আমাদের যেটা দায়িত্ব ছিল, আমাদেরকে তিনি যেই জন্য অনুরোধ করেছেন যাতে আমরা তাদেরকে কনভিন্স করি তারা লিগ্যাল ওয়েতে আগান এবং তাদেরকে লিগ্যাল প্রসিডিওরে আগানোর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ রমনা জোনের এসি ডিসি সহ আরও অন্যান্য যারা কর্মকর্তা ছিল তারা সকলেই সেখানে উপস্থিত ছিল। তো সেখানে আইন বহির্ভূত অন্য কোনো কিছু হয়নি, পুরো সিস্টেমটাকেই যাতে একটা মব না হয়ে লিগ্যাল প্রসেসে হয় সেই জন্য হচ্ছে আমরা এখানে মিডিয়েটরের কাজ করেছিলাম। এখানে অন্য কোনো ধরনের কার্যক্রম ছিল না। ধন্যবাদ। জি, সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, একটু আপনার কাছে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে চট্টগ্রামের ঘটনায় সর্বপ্রথম যে পাবলিকলি প্রতিবাদ জানিয়েছে ছাত্র শিবিরের পক্ষ থেকে সেই ব্যক্তি আমি, এবং এখনও আপনারা যে আমার ফেসবুক প্রোফাইলে দেখে আসতে পারেন যে আমি এটার প্রতিবাদ জানিয়েছিলাম এবং পরবর্তীতে যে ঘটনা ঘটেছে সেটারও প্রতিবাদ জানিয়েছি। ফলে কারো একটা কার্যক্রম হঠাৎ করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার যে রাজনীতি, দায় দিয়ে দেওয়ার যে রাজনীতি, সেটা কারা করে সেটা আমরা জানি। জি, আমরা একটু যেতে চাই সাইফ মোহাম্মদ আলাউদ্দিনের কাছে। এই যে বিষয়গুলো নিয়ে কথা উত্থাপিত হচ্ছে এবং বেশ লম্বা সময় ধরে আমরা এগুলো শুনছি, ছাত্র নেতারা ইনভলভ হয়েছেন, তারা যার যার জায়গা থেকে বলছেন, কিন্তু আমাদের নারী শিক্ষার্থীরা তো সেফটি ফিল করছে না। কি হবে ডাকসুর পর? দেখেন, এখানে কিছু মতাদর্শকতা ও জায়গা থেকে কিছু বিষয় আছে। আমাদের ক্যাম্পাসকে আমরা সবসময় বলে আসতেছি যে এই ক্যাম্পাসকে সকল মত ধর্ষণ চর্চার অভয়ারণ্য বলা হয়, কিন্তু যতটা না পোশাকের স্বাধীনতার ক্ষেত্রে অন্যান্য পোশাকের স্বাধীনতার স্পেস আছে, ইসলামপন্থারা যারা হিজাব, পাঞ্জাবি টুপি, আমরাও অনেক সময় পাঞ্জাবি টুপি পড়ার ক্ষেত্রে আমরা অনেক ধরনের বুলিংয়ের শিকার হয়েছে, বিভিন্ন কটুবাক্য আমাদেরকে শুনতে হচ্ছে। সুতরাং ইসলামপন্থার জায়গা থেকে যদি বলা হয়, আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনে করি প্রত্যেকেই নিজ নিজ পছন্দ অনুসারে পোশাক আশাক পরার স্বাধীনতা রয়েছে এবং আমরা সেই জায়গাটা এনশিওর করার জন্য চলনে বলনে একটা বিষয় হচ্ছে নারীর পোশাকের স্বাধীনতা। হ্যালো মাইক হাসিবের অডিওটা। হ্যাঁ,
তো যেই বিষয়টা 5 জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা নারী সহযোদ্ধা বোনেরা ছিলেন তারা কিন্তু বিভিন্ন কারণে এখন আর রাজপথে নেই। এর পিছনে কারণ হচ্ছে যে অনলাইন এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের বোনদেরকে কিন্তু প্রচুর পরিমাণে বাজেভাবে গালিগালাজ করা হয় এবং এই গালিগালাজগুলো করা হয় বেশ কিছু বট আইডি থেকে। এই বট আইডিগুলো আবার কাদের পারপাস সার্ভ করে সেটাও কিন্তু স্পষ্ট আসলে সবার কাছেই। এবং শিক্ষার্থী সংসদ নামে আমাদের বিশ্ববিদ্যালয়ে গ্রুপগুলো রয়েছে এবং সেই সকল গ্রুপগুলোতে আমাদের নারী শিক্ষার্থীদের পার্টিসিপেশন কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এবং আমি কালকেও বেশ কিছু নারী শিক্ষার্থী বন্ধুর সাথে কথা বলছিলাম, তো তাদের কাছ থেকে অভিযোগ আসছিল যে বিশ্ববিদ্যালয় আমাদের যে শিক্ষার্থী সংসদ গ্রুপগুলো রয়েছে তো সেই জায়গাতে আসলে তাদের মানে তারা সেখানে মতামত দেওয়াটাকে নিজেদের কাছে সেফ ফিল করে না, কেননা সেইখানে এত পরিমাণে আমাদের বোনদেরকে হেনস্থা করা হয়েছে যার কারণে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ থেকেও কিন্তু পর্যন্ত তারা সেফ ফিল করতেছে না। এবং এই যেই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় ক্যাম্পাসে কারা মোরাল পুলিশিং করেছে সেটাও কিন্তু আমাদের সকলের কাছে স্পষ্ট। এবং কারা এই ধরনের বট আইডিগুলো চালায় এবং কাদের মতাদর্শের বাইরে গিয়ে কথা বললে কারা এই ধরনের মানে আক্রমণাত্মক শিকার হয়, অনলাইন বুলিংয়ের শিকার হয়, সেটিও কিন্তু আমাদের কাছে আসলে স্পষ্ট। তো সেই জায়গা থেকে আমি আমার ডাকসুতে আমি আমার ইস্তেহারে একটা রেখেছি যাতে করে আমাদের একটা কুইক রেসপন্স সাইবার সিকিউরিটি স্ফিয়ার আমাদের গড়ে তুলতে হবে, যাতে করে আমাদের বোনেরা অনলাইনে যাতে করে সম্পূর্ণ নিরাপদ থাকতে পারে এবং এই ক্যাম্পাসকে একটি আমাদের বোনদের জন্য ওমেন ফ্রেন্ডলি ক্যাম্পাস সে পরিণত করতে হবে। আমাদের বোনরা এখানে হাসবে, খেলবে, গাইবে এবং এটা তাদের বাবার বাড়িতে যেরকম নিরাপত্তা ফিল করে সেই রকম নিরাপত্তা আমাদের ক্যাম্পাসে নিশ্চিত করতে হবে। এই ক্যাম্পাসে গান, কবিতা, প্রেম, ছন্দ, ভালোবাসা সব কিছুই থাকবে। জি, মায়েদের কাছে যেতে চাই। আমার প্রশ্ন যে করেছেন প্রশ্নের আগে আমি মহিউদ্দিন ভাইয়ের কথাই বলতে চাই। আপনারা ডাকসু নির্বাচনের আওয়াজের মধ্যেই ডাকসু নির্বাচন নিয়ে আওয়াজ হচ্ছে। আপনারা নিউজ চ্যানেল যদি খুলেন তাহলে দেখতে পারবেন ডাকসু নির্বাচনে নারী প্রার্থী নেই, নারী প্রার্থীরা প্রার্থিতা করতে আগ্রহী না, কারণ কিছু কিছু ব্যক্তিরা তাদেরকে বিভিন্নভাবে অনলাইনে অফলাইনে হেনস্থা করছে। সেই ভয়ে, হেনস্থার ভয়ে তারা নির্বাচনে প্রার্থিতা করতে পারছেন না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন হলে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের নারী প্রার্থীদের বিরুদ্ধে হলের গ্রুপগুলোতে প্রচারণা চালানো হচ্ছে, তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমরা মনে করি ছাত্র শিবির সমর্থিত নারী সংস্থা এই কার্যক্রমের সাথে জড়িত এবং এর বাইরেও আমাদের সহ আলোচকবৃন্দ অনেক বিষয়ে বলেছেন। আমি আমার প্রশ্ন উত্তর দিতে চাই। আমার সামনে তার নীল টি শার্ট পরা ঢাকা বিশ্ববিদ্যালয় লোগোওয়ালা ভাই, আপনি প্রশ্ন করেছেন। আপনি যদি একজন সাধারণ শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আমি অবশ্যই আপনার কাছে প্রথমে ক্ষমা প্রার্থী, কিন্তু তার আগে আমি বলতে চাই, আমি মনে করি আপনি একজন শিবির কর্মী এবং শিবির কর্মী হওয়ার কারণে শিবিরের নেগেটিভকে আপনি ব্যবহার করেছেন এবং একজন পার্সোনালি অ্যাটাক না করার জন্য অনুরোধ করছি। 90 গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পার্সোনালি অ্যাটাক না করার জন্য অনুরোধ করছি। ছাত্র রাজনীতি ডাকসু বন্ধ করার জন্য যে চেষ্টা করা হয়েছে সেটার সাথে জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই জড়িত নয়। বিশ্ববিদ্যালয়ে অফিশিয়ালি ট্যাগিং কালচারের সূচনা করেছে। আজ বিশ্ববিদ্যালয়ে ট্যাগিং কালচারের অফিশিয়ালি সূচনা করেছে ছাত্রদল। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু পরবর্তী সময়ে আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই এই ধরনের ফ্যাসিবাদী চরিত্র আমরা কখনো বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে দিব না। এই ধরনের আপনি ট্যাগিং করতে পারেন না। আমরা ট্যাগিং অথবা পার্সোনাল কোনো অ্যাটাকে যে না যাওয়ার অনুরোধ করছি প্লিজ। কারণ শিবির কর্মীরাই এই ধরনের প্রপাগান্ডা চালায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গণরুম এবং গেস্ট রুম ছাত্রদল চালু করেছে, কিন্তু বিশ্বাস অনেকেই না জেনে থাকবেন যে অনেক আগে থেকেই মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গণরুম এবং গেস্ট রুম চালু আছে। শিবির বিভিন্নভাবে এই নেগেটিভ চালু করতে চায় যে 90 পরবর্তী সময়ে আমরা এটা চালু করেছি, কিন্তু এটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং অযৌক্তিক দাবি। এবং আমরা বলেছি আমরা যে গণতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা যে পরিবেশ বর্তমানে উপভোগ করছে সেই পরিবেশ যদি বিদ্যমান রাখতে হয় তাহলে একাডেমিক ক্যালেন্ডারের আওতায় ডাকসু আয়োজন করতে হবে। সেই ডাকসু আয়োজনের জন্য আমাদের ডাকসু পরিধিকে ছোট করে নিয়ে আসতে হবে এবং ডাকসুর ক্ষমতা বৃদ্ধি করতে হবে যাতে শিক্ষার্থীরা সেই ক্ষমতার চর্চা করতে পারে। এবং যদি কোনোভাবে ডাকসুর সবচাইতে বেশি ক্ষমতা শিক্ষার্থী প্রতিনিধিদের হাতে দেওয়া যায় তাহলে আবারও মাদার পার্টির সার্ভ করার কোনো সুযোগ শিক্ষার্থীদের হাতে থাকবে না। সুতরাং ডাকসু হবে একটি অবাধ এবং হস্তক্ষেপ মুক্ত প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের অধিকার আদায় করা সম্ভব হবে। আমি আবারও বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 1990 সালে পূর্বে থেকেই গেস্ট রুম গণরুম চালু ছিল এবং অনেকেই সেই দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে চায়। আমরা ডাকসুর পরিধিকে ছোট করে নিয়ে আসে এবং নেতৃবৃন্দের ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ডাকসুকে সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের হাতে উপস্থাপন করতে চাই যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণরুম এবং গেস্ট রুম কোনোভাবেই ফিরে আসে না। আমি আবারও প্রশ্নকারী ভাইদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি, আমি আবারও ক্ষমা প্রার্থনা করছি যদি আপনি সাধারণ শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আমি আপনার কাছে অবশ্যই ক্ষমা প্রার্থী।
আপনার কাছে উত্তরটা চাই, অনেকগুলো আচ্ছা, বিষয় এসছে আমি সর্বশেষ আপনাদের বিরুদ্ধে। একটু কথা বলতে চাচ্ছি। সর্বশেষ এ ধরনের ট্যাগ দিয়েছিল একজন ফ্যাসিস্ট, এবং তার পরিণতি কি হয়েছিল সেটা আমরা দেখেছি। ফলে যে কাউকে ট্যাগ দেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি আমরা আর ফিরে নিয়ে আসতে চাই না। তর্কের খাতিরে যদি ধরেও নেই যিনি প্রশ্ন করেছেন তিনি শিবির, তাহলে কি নির্বাচিত হওয়ার পরে তার প্রশ্নের উত্তর আপনারা দিবেন না? এই প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই। আমি অবশ্যই বলেছি, আমরা যদি নির্বাচিত হই, আমরা কিভাবে ডাকসুকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরিত করব, যাতে ক্যাম্পাসের বাইরের পরিবেশ থেকে আমাদের উপর কোনো ধরনের এফেক্ট না পড়ে। আমরা যাতে একটা মাদার অর্গানাইজেশন বা বড় পার্টির আদলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ একটা খোয়ারে পরিণত না হয়, আমি সেই উত্তর দিয়েছি। মুদাসসির, আচ্ছা, এখানে আসলে যখন শিবির আর ছাত্রদল তর্ক করছিল, তখন একটা বিষয় স্পষ্ট যে এই বিশ্ববিদ্যালয়ের এই পরিণতির জন্য আসলে কি অবস্থা, মানে কারা দায়ী, সেটা হচ্ছে এই অতি রাজনীতিকরণের জন্য। আপনি যখন বিশ্ববিদ্যালয়ে দেখেন কেউ প্রশ্ন করতেছে, আপনি তখন তাকে বলতেছেন যে সে শিবির হতে পারে। শিবির হলে আপনি এই তার প্রশ্নের উত্তর কেন নেবেন না? এই যে আপনি আদারাইজেশনটা করছেন, এই আদারাইজেশনের মাধ্যমে আপনি বিশ্ববিদ্যালয়ে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে যখন দূরে সরাই দেন, সেটা শিবিরের জন্য যেমন সত্য, ছাত্রদলের জন্য সত্য। আজকে তাদেরকে এখানে কমিটমেন্ট করে দিয়ে যাইতে হবে, তারা যদি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে চায় তাহলে তারা অন্য কাউকে আদারাইজেশন করবে না। সেটা শিবিরকেও করতে হবে, ছাত্রদলকেও করতে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশকেও করতে হবে, এই ফ্যাসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটাকেই করতে হবে। তা না হলে ডাকসু দূরের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার সুযোগ থাকবে না। জি জিম। ধন্যবাদ। আসলে প্রথমে আমার পরিচয় দেওয়া হয়নি, পরিচয়টা দিচ্ছি এবার। আমি জুলাই গণ অভ্যুত্থানে, আপনারা সকলেই জানেন, গত 15-16 বছর ধরে স্বৈরাচারী হাসিনা যেভাবে তার ক্ষমতা টিকিয়ে রেখেছিল, তার যে স্বৈরাচারী কাঠামো ছিল, তার থেকেও স্বৈরাচারী কাঠামো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারী কাঠামো থেকে সর্বপ্রথম ঘোষণা দিয়ে তাদের থেকে রেভল্ট করে বের হয়ে এসে পদত্যাগ করার মাধ্যমে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পদত্যাগের যাত্রা শুরু হয়, সেটা শুরু হয় আমার মাধ্যমে। এবং পরবর্তীতে যখন 14 তারিখ পদত্যাগ করি, পদত্যাগ করার পরের দিন 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রলীগ যারা ছিল, তারা আমাকে মানে প্রচণ্ডভাবে মারে। বিস্তৃত এখান থেকে একদম উদেন পর্যন্ত আমি মার খাই। আর একটা বিষয় যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে মহিউদ্দিন ভাই এবং হচ্ছে আমাদের হাসিব যে বিষয়টা বলছে সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের কথা বলছে আলটিমেটলি। তো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কীভাবে হয়? একটা যখন সিন্ডিকেট থাকে, সিন্ডিকেটে যখন শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকে, সিন্ডিকেটে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নাই, তখন কি করে পলিটিক্যাল পার্টিগুলো তাদের মানুষজনকে সিন্ডিকেটে বসায়। এখন যদি সিন্ডিকেটে যদি আমাদের প্রতিনিধি থাকতো তাহলে কিন্তু এটা হতো না। আরেকটা বিষয় সেটা হচ্ছে শিক্ষা গবেষণাকে প্রাধান্য দিতে চেয়েছে ছাত্রদল। আলটিমেটলি গবেষণাকে আপনি যে প্রাধান্য দিবেন, সে গবেষণার তো ফান্ড লাগবে, তো সেই ফান্ডটা কোথায় থেকে আসবে? তো সেই ফান্ড সম্পর্কে আমাদের যে 1973 সালে যে অর্ডার আছে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, সেই অর্ডারে ফান্ড ব্যবস্থাপনা নিয়ে কোনো কথাই বলা নাই। তো আলটিমেটলি আমি একটা কথা বলেছি, আমার এজিএস ক্যান্ডিডেট হিসেবে আমার এসআর শুধু একটি, যে 1973 সালে যে অর্ডার আছে সেই অর্ডারে কোনো রিফর্ম হবে না, এই অর্ডার পুনর্লিখন হবে। এবং এই অর্ডার পুনর্লিখনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত সমস্যা আছে সকল সমস্যা আমরা অ্যাড্রেস করে সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ, আপনাদের 6 জনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং এই বিতর্কে অংশগ্রহণ করেছেন এবং বেশ প্রাণবন্ত বিতর্ক হয়েছে। আমরা আরও বিশেষভাবে ধন্যবাদ জানাই যারা আমাদের এই ভোটাররা আমাদের এই সঙ্গে সংযুক্ত হয়েছেন। আপনারা প্রশ্ন করেছেন, প্রার্থীদের কাছে সরাসরি জবাব দিয়ে তার একটি জায়গা তৈরি করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েসের অনুষ্ঠান এই পর্যন্তই। আগামীকাল ঠিক একই জায়গায় একই সময়ে আবারও দেখা হবে। আগামীকাল থাকছেন স্বতন্ত্র ভিপি প্রার্থীরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।